দেবী সরস্বতীর পাঁচালিতে আছে, যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান। কিন্তু আদৌ কি জ্ঞানবান হচ্ছি আমরা, নাকি তলিয়ে যাচ্ছি আরও অন্ধকারে? আর সেই জন্যই কি বাঙালির সরস্বতী পুজোর চেনা ছবিগুলো দ্রুত বদলে যাচ্ছে? একের পর এক প্রশ্ন তুলব আজকের অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন, হাইকোর্টের নির্দেশ থেকে বন্দুকধারী পুলিশের পাহারা, সরস্বতী পুজোর নজিরবিহীন ছবি রাজ্যের বিভিন্ন জায়গায়। বাঙালির প্রাণের বাণী বন্দনায় এ কোন সংস্কৃতির হাতে খড়ি? দ্বিতীয় প্রশ্ন, আবাহন থেকে বিসর্জন, কলকাতা ও জেলার একাধিক স্কুল কলেজে পুলিশি নিরাপত্তায় হলো বাঙালির স্বাদের সরস্বতী পুজো। দশকের পর দশক চলে আসা চেনা ছবিগুলো রাতারাতি বদলে যাওয়ার জন্য দায়ী কি রাজনৈতিক মেরুকরণ? তৃতীয় প্রশ্ন, বোলপুর, কাটোয়া, বিষ্ণুপুর থেকে দিনহাটা, ট্র্যাডিশন ভেঙে সরস্বতী পুজো হলো না রাজ্যের একাধিক স্কুলে। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের, পাল্টা হরেক রকমের সাফাই প্রধান শিক্ষকদের। রীতি মেনে পুজো না হওয়ার নেপথ্যে আসল কারণটা কি? চতুর্থ প্রশ্ন, পুজো নিয়ে বিবাদ, যোগেশ চৌধুরী কলেজে ধর্ষণের হুমকির অভিযোগ টিএমসিপি নেতার বিরুদ্ধে। ছাত্র নেতার পাশে দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ কুণাল ঘোষের। এফআইআর করে ব্যবস্থা নেওয়া উচিত বললেন ফিরহাদ হাকিম। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে আটকাচ্ছে কোথায়? পঞ্চম প্রশ্ন, মনোনয়ন দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছে আইপ্যাক। কিছুই জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আইপ্যাককে বেনজির আক্রমণ মদন মিত্রে। আইপ্যাকের নাম টেনে এনে দলের শীর্ষ নেতাকেই কি টার্গেট করলেন বর্ষিয়ান বিধায়ক? তবে শুরুতেই দেখাবো কলকাতা থেকে হরিণঘাটা, শিলিগুড়ি থেকে নন্দীগ্রাম, বদলে যাচ্ছে সরস্বতী পুজোর আমাদের চেনা ছবিগুলো। দুর্ভাগ্য। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ, পুলিশের পাহারা, র্যাফের টহল। পশ্চিমবঙ্গে এই ছবিগুলো সাধারণত দেখা যায় ভোটের সময়, কিন্তু এবার নজিরবিহীনভাবে তা দেখা গেল বাঙালির আবেগের সরস্বতী পুজোয়। বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় নয়, কলকাতা থেকে জেলার একের পর এক জায়গায়। এ রাজ্যে সভা সমাবেশের অনুমতি পেতে বিরোধীদের বারবারই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। কিন্তু এবার খাস কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো করার জন্য কলকাতা হাইকোর্টে যেতে হলো। সেই সবটি বেনজির ভাবে বিদ্যার দেবীর আরাধনা হলো আদালতের নির্দেশে পুলিশ দাঁড় করিয়ে। এতদিন কলেজে কলেজে প্রতিযোগিতা চলতো কাদের পুজোর নজর কাড়বে, কিন্তু এবার পুজোর আয়োজন নিয়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের আইন এবং যে বিভাগের লড়াই গড়ালো হুমকি শাসানিতে। এরকম অবস্থা হলো তোলাবাজদের জন্য। তারা এলেন, আমাদের পুজো আটকানোর চেষ্টা করলেন এবং তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করলো এবং আমাদের ছাত্রীদের প্রতি রেপ থ্রেট এই সমস্ত দেওয়ার চেষ্টা করলো। আতঙ্কটা রয়ে গেছে। অবশ্যই তারা যদি ক্যাম্পাসের ভেতরে এসে সমস্ত করতে পারে, ক্যাম্পাসের বাইরে কি করে আমরা সেফ? এতদিন সরস্বতী পুজোতে স্কুলের দরজা সবার জন্য খুলে যেত, কিন্তু নদিয়ার হরিণঘাটায় প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সেখানে পুজো করতে হলেও কোলাপসেবল গেট বন্ধ করে। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। বাইরে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নামাতে হলো র্যাফও। এমন দেখিনি কোনো জায়গায় যে সরস্বতী পুজো হতে গেলে পুলিশ গার্ড দিয়ে, এরকম কোনো কোথাও দেখিনি আমরা, এই প্রথম দেখছি। নন্দীগ্রামে পুজোর সংকল্প কে করবে তা নিয়ে লড়াই কাদের? তৃণমূল ছাত্র পরিষদ এবং আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। একটাই পুজো, দুজন পুরোহিত। কিছু বিবি দুষ্কৃতীকে নিয়ে এসে গত বছরও এরকম করেছিল, এবছরও সেই রকম করতে চেয়েছিল, তো তৃণমূল ছাত্র পরিষদ সেই ফাঁদে পা দেয়নি। যে পুরোহিত কলেজ থেকে ঠিক করা ছিল এবং টিএমসির পক্ষ থেকে হুমকি দেওয়া যায় যে আপনি চলে যান, এবং সেই জন্য সে চলে যায়। বাধ্য হয়ে সেখানেও কলেজে সরস্বতী পুজোর সময় গেছে সেই পুলিশ পাহারা। শিলিগুড়ি কলেজে আবার পুজোর আহ্বায়কদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে। চোঙটা যে এইদিকে লাগিয়ে রেখেছে, এটা তো শোভনীয় না ব্যাপারটা। জাস্ট একদম ডাইরেক্ট 90 ডিগ্রিতে করে রেখেছে, সেট করা ডাইরেক্ট টিচারকে একদম, এটা কিন্তু মেনে নেওয়া যায় না ব্যাপারটা। এখানেও অশান্তি রুখতে সরস্বতী পুজোর দিন কলেজ চত্বরে মোতায়েন করতে হয় সশস্ত্র পুলিশ। সরস্বতী মানেই শ্বেত শুভ্র বসন, যাতে নিহিত শান্তির বাণী। কিন্তু সেই সরস্বতী পুজোতেই এবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গবাসী। পার্থপ্রতিম ঘোষ, বিটন চক্রবর্তী ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আচ্ছা, পশ্চিমবঙ্গ কি পাল্টে যাচ্ছে? আমাদের চোখের সামনে ঠিক কতটা বদলে যাচ্ছে আমাদের এই রাজ্য? প্রজন্মের পর প্রজন্মের অপেক্ষা, একেবারে আত্মিক যোগ আর নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে আছে সরস্বতী পুজো।
সে কুল খাওয়া থেকে খিচুড়ি ভোগ, বাসন্তী শাড়ি থেকে বাঙালি প্রথম ভ্যালেন্টাইন্স ডে, এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত বাগদেবীর আরাধনা। এই বছর সেই বাগদেবীর আরাধনার সঙ্গে যুক্ত হয়ে গেল পুলিশের পাহারা, এই বছর যুক্ত হয়ে গেল হাইকোর্টের রায়। যে পুজো ধর্মের সঙ্গে কম, বাঙালির সংস্কৃতির সঙ্গে বেশি জড়িয়ে, আক্ষরিক অর্থেই দশকের পর দশক বঙ্গজীবনের অঙ্গ, সেই পুজোর শেষমেশ এই হাল হলো। এই প্রশ্ন আপামর বাঙালির। আমি এই প্রশ্ন নিয়ে শিল্পী সমীর আইচের কাছে আসবো। সমীরদা, এক হচ্ছে যে পুজো হচ্ছে হাইকোর্টের অর্ডারে এবং জয়েন্ট সিপির দায়িত্বে এই কলকাতা শহরে। সব থেকে বড় কথা ভাবুন, মণ্ডপে বিনা হাতে মা সরস্বতী আর মণ্ডপের বাইরে রাইফেল হাতে পুলিশ, এই ছবি দেখলাম আমরা। কোর্টের অর্ডার নিয়ে সরস্বতী পুজো করতে হবে কেন? এই রাজ্যটা তুমি চেনো? এই পশ্চিমবঙ্গ তোমার চেনা? না, এই পশ্চিমবঙ্গ সত্যি আমার কেন, আমার মনে হয় না কোনো বাঙালিরই চেনা। আর এক হাতে বীণা আর সরস্বতীর হাতে, মা সরস্বতীর হাতে, আর অন্যদিকে রাইফেল বাইরে। তো আমরা এটা সমস্ত ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, সমস্ত ক্ষেত্রে যে রাইফেল ছাড়া এখানে কিছু হচ্ছে না। এবং গোটা সংস্কৃতিটা সত্যি সত্যি যে একজন বাঙালি হিসেবে আমি বলতে পারি যে সরস্বতী পুজোটা আমাদের ছোটোবেলা, যেটা একটু আগে তুমি বলছিলে, সেই কুল খাওয়া হোক, কুল খাবো না পুজোর আগে দিয়ে আরও নানা স্মৃতি, সমস্ত বাঙালি, কোনো বাঙালি নেই যার বিভিন্ন রকম স্মৃতি নেই সরস্বতী পুজো নিয়ে। আমার বাড়িতে চাঁদা চাইতে এসেছিল 3টে ছোট্ট ছেলে। হ্যাঁ, তো এই যে ওরা এসছে, আমি আনন্দ পেলাম যে তাও তো ওরা এসছে। একদম, এখন তো সেটাও আসা প্রায় না না না, ছোটবেলায় চাঁদা তুলতে গেলে না, আমাদের সরস্বতী বানান লিখতে দিত। তো সেইটা না, আমি ওদেরকে মানে সত্যি সত্যি মানে বিড়ম্বনা ফেলতে চাইনি, কিন্তু আমার আনন্দ হয়েছে যে ওরা এসছে। একদম কোর্ট রুল স্টেট বলে, সেখানে হাইকোর্টকে সরস্বতী পুজোতে হস্তক্ষেপ করতে হচ্ছে আর সরস্বতী পুজোর জন্য কোর্টে যেতে হচ্ছে। আমি তো বলছি এরপরে না বিয়ে করতে গেলে হাইকোর্টের রায় লাগে। বাঙালির যা অবস্থা, কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তুমি বিয়ে করতে পারবে না বা আপনি বিয়ে করতে পারবেন না, তোমাকে কোর্ট থেকে অর্ডার আনতে হবে। এটা একটা মানে বিচ্ছিরি জায়গায় যাচ্ছে এবং আমরা কলেজগুলো দেখলেই বুঝতে পারি। আমি আজকেই আসছিলাম, আমি আশুতোষ কলেজের সামনে দিয়ে আসছিলাম, আমি জানি না রাজনৈতিক নেতাদের মাথায় কী আছে, কী উদ্দেশ্যে করেছেন আমি জানি না। আমি একটা কলেজে পড়েছি, গভর্নমেন্ট আর্ট কলেজ, আমি জীবনে এই দৃশ্য দেখিনি, কিন্তু কলেজের সামনে দেখলাম দুজন নেতা নেত্রী, আমি নাম করছি না এখানে কারণ কলকাতাবাসী সবাই জানেন কাদের কাদের ছবি, বিশাল, আমার মনে হয় 50 ফিট থেকে 100 ফিটও হতে পারে। এই যে নামানো, এটার উদ্দেশ্যটা কি? এটা একটা পড়াশুনোর জায়গা, এখানে সমস্ত ছাত্র, সে যে পলিটিক্যাল পার্টি করুক। আমি শুনছিলাম এই যে ছাত্রছাত্রীদের রাজনীতি করা উচিত না, আমাদের কোনো একজন মন্ত্রী বলছিলেন। তো আমরা জানতাম রাজনীতির হাতে খড়ি হয় কলেজ থেকে, যার জন্য কলেজ ইউনিয়ন নিয়ে এত রকম হতো। তো সেইটা তো না করার কোনো কারণ নেই, রাজনীতি করতেই পারে। রাজনীতি করা মানে সরস্বতী পুজো নিয়ে, সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা পুজো করবে। এবং এই তো কোনো মানে নতুন ঘটনা নয়, দশকের পর দশক এই চলে আসছে। তার থেকেও যেটা মানে হাস্যকর, কোনো এক রাজনৈতিক নেতা, প্রাক্তন যোগেশচন্দ্র কলেজের ছাত্র, তারা নাকি পুজোটা বাইরে করেছেন, আমি খবরের কাগজ অনুযায়ী, এবং তিনি সগর্বে বলছেন যে আমাদের বাইরে করতে হচ্ছে কলেজের। তাহলে কলেজ থেকে এই অবস্থাটা হলো কেন? শাসন ব্যবস্থা তো আপনার দল, তাহলে কলেজটার কেন আজকে এই পরিস্থিতিটা হবে? কেন বাংলার বিভিন্ন গ্রামের মহিলারা বলছেন যে কোনোদিন আমরা এরকম দেখিনি? কেন ডিস্ট্রিক্টগুলোতে পুজো করতে গেলে পুলিশের পারমিশন লাগবে? কেন আমাদের বাচ্চা বাচ্চা মেয়েগুলো বলছে আমাদেরকে রেপ থ্রেট দিচ্ছে? কেন এটা হবে? কারা এর জন্য দায়ী? না, এবং পরিবেশটা এই রকম, সেটা প্রশাসনের কাছে কি খবর ছিল না? কেন হাইকোর্ট অবধি যেতে হলো? এই তো শুরুতেই আটকানো যেত। আমি ঠিক এই প্রশ্নে, এই বদলে যাওয়া ছবিটা নিয়ে, এটা রাজনীতি, তৃণমূল বনাম বিজেপির থেকে অনেক বড় প্রশ্ন। আমরা এই শহরের প্রচুর কৃতি মানুষের সঙ্গে কথা বলেছি যে কি ব্যাপার, এইভাবে ছবিটা পাল্টে যাচ্ছে, আপনারা কি মনে করছেন? কি বলেছেন তারা, দেখাবো। সেকাল আর একাল, ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে এবারে সরস্বতী পুজোর ছবির কোনো মিল খুঁজে পাচ্ছেন না সাহিত্যিক থেকে শিক্ষাবিদ কেউই। ঐক্যবদ্ধভাবেই তো আমরা বরাবর দেখে এসেছি, ছাত্ররা বা ছাত্রীরা সবাই মিলে পুজো করে। আর পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো হচ্ছে, এটা খুব মানে একটা ভুল বার্তা মানুষের কাছে যায়, একেবারেই মেনে নেওয়া যায় না। এর মধ্যে আইন আদালত কোত্থেকে আসবে, পুলিশ কেন আসবে, সেটাও বুঝতে পারছি না। আমার এই 88 বছরের জীবনে তো আমি হইনি, আর সারা পৃথিবীর লোকও এরকম সরস্বতী পুজো দেখেছে কিনা সন্দেহ। কোনো কোনো আমলে নতুন নতুন জিনিস হয়, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। এর পেছনে কাদের মদত আছে আমি জানি না,
কেন তারা তো কোনো একটা রাজনৈতিক দলের অধীন, রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি কি সেটা আমাদের জানা দরকার। শিক্ষাঙ্গনে সশস্ত্র পুলিশের পাহারায় সরস্বতী পুজো শুধু দুর্ভাগ্যজনক নয়, লজ্জারও, এক সুরে বলছেন বিশিষ্টরা। প্রথম কারণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্যে তাদেরকে অকারণে সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে। একটা যে স্কুল কলেজগুলোতে তোলা বাজিয়ে চালিয়ে যাওয়ার জন্যে যারা একসময় ওইখান থেকে পাস করেছে, বোর সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট, তারা তখন ওখানকার ছাত্র বা শিক্ষক না হয়ে তারা এসে সেখানে গুন্ডাগিরি করছে। এই দুটো কারণে এই ঘটনা ঘটছে। সরস্বতী পুজো কেবলমাত্র একটি ধর্মীয় আচার নয়, বাঙালির ভালোবাসা, বাঙালির আবেগ। যুগে যুগে ধর্ম এর ভেতরে আসার সুযোগ পায়নি। কে ফুল তুলছে, কে ফুল পায়ে দিচ্ছে, তার ধর্ম কি, জাত কি জিজ্ঞাসা করার কথা কারণ মাথাতেও আসেনি। কিন্তু এখন সেই আবেগ নিয়েও ধর্মের নামে অধর্ম। দিনের পর দিন কোনো নির্বাচন ছাড়াই সমস্ত স্টুডেন্টস ইউনিয়ন চলছে। এ তো অবশ্যম্ভাবী ছিল যে এদের নিজেদের মাংস নিজেরাই খাবে। বছরের পর বছর ধরে এটা ঘটে চলেছে। হ্যাঁ, আরও খারাপ কিছু হবে। দেখুন, পশ্চিমবঙ্গে বর্তমান রাজ্য সরকারের আমদানি করা যে অপসংস্কৃতি, এটা তারই প্রতিফলন। এই সরস্বতী পুজোর সঙ্গে আধ্যাত্মিকতা, হৃদয়ের যে শ্রদ্ধা, ভালোবাসা, এর কোনো যোগ নেই। এটা এখন একটা রেষারেষির পর্যায়ে এসে দাঁড়িয়েছে। রেষারেষির প্রদর্শন, বাহুবলের প্রদর্শন, আমরা যেটা বলি না তোলাবাজি, থ্রেট কালচার, এটা তারই একটা নমুনা। এখানে পুজোর সঙ্গে সারস্বত বন্দনার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। শিক্ষা মানব মনে মূল্যবোধ, জ্ঞানের আলো জ্বালে। সেই শিক্ষাঙ্গনে বিদ্যার দেবীর আরাধনা ঘিরে যা ঘটল, তার থেকে কি এটা স্পষ্ট নয় যে আমরা পেছনে হাঁটছি? সন্দীপ সরকার, আবির দত্ত ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, কয়েক বছর আগে দিল্লি থেকে সজলের দলের নেতারা, বিজেপি নেতারা এসে বলতেন যে তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে পুজো হয় না। আমি বারবার আলোচনা করেছি যে মানুষের অভিজ্ঞতার সঙ্গে সেটা মিলতো না। কিন্তু আমি বলছি সেই অভিযোগে তৃণমূল এবছর কার্যত শিলমোহর দিয়ে দিল। একটা ঘটনা নিয়ে কলকাতার শহরে দিনের পর দিন টানাপোড়েন চলছে। আজকে এমন অবস্থা, তুমি জানবে নিশ্চয়ই, পরিচালন সমিতির রাতারাতি তার মাথা মানে সভাপতিকে পরিবর্তন করা হলো, দেবাশিস কুমারের জায়গায় অরূপ বিশ্বাসকে করা হলো। দুটো পুজোর মানে কলেজের এই অনিশ্চয়তা যেখানে হাইকোর্ট অবধি বল গড়ালো। আমার বক্তব্য যে সবাই বসে বসে দেখলো, কেন এর আগে প্রশাসন অ্যাক্ট করলো না? শাসক দল কেন অ্যাক্ট করলো না, যেখানে শাসক দলের ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ? দেখুন, প্রথম কথা, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে একাধিক কলেজ রয়েছে। অ্যাকচুয়ালি একটাই ক্যাম্পাস, কিন্তু সেখানে একাধিক কলেজ রয়েছে। একটা ল কলেজ, একটা ডে কলেজ রয়েছে। আমি যে কলেজে পড়েছিলাম সেখানে ল কলেজ রয়েছে, ডে কলেজ রয়েছে, ইভিনিং কলেজ রয়েছে, পাশে আবার উইমেন্স কলেজ রয়েছে। তো এরকম একাধিক জায়গায় রয়েছে যেখানে একাধিক কলেজ থাকে। আবার একাধিক কলেজের ইউনিয়ন থাক বা সেখানকার ছাত্রছাত্রীরা তারা নিজেদের মতো করে পুজোটা অর্গানাইজ করতে চায়। এক্ষেত্রেও একটি জায়গা যে কোথায় পুজোটা হবে, পুজো করতে দেবো না বল নয়, পুজোটা কোথায় হবে, কারা করবে, এই নিয়ে দুই দল ছাত্রছাত্রীর মধ্যে ঝামেলা। সেখানে স্পেসিফিক ভাবে একজনের নাম, যে মানে একটাই প্রশ্ন, এই বছর কি নতুন পুজো হচ্ছিল নাকি? না, একদমই হচ্ছিল না। দেখুন, ছাত্রছাত্রীদের মধ্যেকার কিছু একটা ঝামেলা হয়েছে। সেটা কে করেছে না করেছে, কলেজের একজন গার্জিয়ান থাকেন, টপ মোস্ট গার্জিয়ান থাকেন। তার কে? সে প্রিন্সিপাল, সেখানকার অধ্যক্ষ। যোগেশ কলেজের প্রিন্সিপাল কে? পঙ্কজ রায়। তিনি কে? তিনি বিজেপি নেতা। তিনি তার রাজনীতিকে সেই জন্য দুটো পুজোর মধ্যে এমন বিবাদ হবে যে 31শে জানুয়ারি মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তকে বলতে হবে যে পর্যাপ্ত পুলিশ দিয়ে পুজো করতে হবে, সশস্ত্র পুলিশ দিয়ে। ওখানকার অধ্যক্ষ অপদার্থ হয়, আর না হলে শয়তান যে তিনি এটা হতে দিয়েছেন। দুই দল ছাত্রছাত্রীর মধ্যে ঝামেলা, এটা সামলাতে পারেন না। সেখানে তাকে সরস্বতী পুজো করতে দিচ্ছে না অমুক নামের। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি অধ্যক্ষ কিছু করেননি। আমি বলছি
আচ্ছা এটা সেটার উত্তর তুমি দেবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে রাজ্য প্রশাসন কি করছিল, শিক্ষা দপ্তর কি করছিল। এখানে আসি, এখানেই আসছি, মঙ্গল গ্রহে কলেজ না, এখানেই আসছি। দেখুন, একটি কলেজ বা ইউনিভার্সিটির মধ্যে আপনি বলছিলেন পুলিশ কি করছিল, প্রশাসন কি করছিল, সেখানকার পুলিশ নয়, আমি পুলিশ আসার, পুলিশকে ইনভলভ করার বিরোধী। আমার বক্তব্য যে প্রশাসন কি করছিল, যেখানকার প্রাক্তনী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং। নিশ্চয়ই প্রশাসন স্বতঃপ্রণোদিতভাবে যখন যদি ওখানে হস্তক্ষেপ করতেন, এই প্রিন্সিপালই বলতেন দেখো আমার উপর চড়ি ঘোরাচ্ছে, এই প্রিন্সিপালই বলতেন। উনি ফাঁদ পেতেছিলেন, উনি ফাঁদ পেতেছিলেন। কোন ছবিটা বেটার হলো, কোন ছবিটা বেটার হলো যে সরস্বতী পুজোর দিন স্বয়ং শিক্ষামন্ত্রীকে দৌড়তে হচ্ছে, পরিচালন সমিতির একজন মাথাকে দৌড়তে হচ্ছে, মালা রায়কে দৌড়তে হচ্ছে, এই ছবিটা বেটার হলো? যদি ফাঁদ আমি ধরে নিচ্ছি, আমি তর্কের কাছে ধরে নিচ্ছি ফাঁদ পেতে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার সেইখানকার যিনি অধ্যক্ষ, তিনি যদি রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে রেখে আসতেন, তাহলে ছবিটা সবচেয়ে ভালো হতো। যে ছাত্রছাত্রীদের মধ্যে বিবাদ, যাদের মধ্যে ঝামেলা, আমি শুনছিলাম এখানে একজন ছাত্রী বলছিলেন যে তাকে অত্যন্ত খারাপ হুমকি দেওয়া হয়েছে, এর আগেও শুনছিলাম। আমি ধরেও নিলাম যে তাদের সাহস হয়নি পুলিশের কাছে জানানোর, হতে পারে তাদের সাহস নাই, হতে পারে। অধ্যক্ষ করেছেন, অধ্যক্ষ তাদের তরফ থেকে, কলেজের তরফ থেকে উনি এফআইআর করেছেন, কিচ্ছু করেনি, একটাই কাজ করেছেন, মিডিয়াতে গিয়ে বাইট দিয়েছেন। আমি অধ্যক্ষ নিয়ে সজলের কাছে আসবো, কিন্তু অনির্বাণ, আমি বলছি যে সেই ছাত্র নেতাকে যদি বলা হতো যে ভাই তুমি প্রাক্তন, তুমি কলেজের মধ্যে ঢুকতে পারতো না, বিতর্ক শেষ হয়ে যেত। সেটা কেউ বললো কেন? এখানেই তো প্রশাসন বলবে। কলেজ ক্যাম্পাসের মধ্যে কে যাবে কে যাবে না সেই সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষ যদি প্রশাসনকে বলতেন যে আপনার ব্যবস্থা নিন, প্রশাসন তখন যদি না নিত আপনি 100 বার আঙুল তুলতেন। অধ্যক্ষর এখানে ভূমিকা অত্যন্ত নক্কারজনক, তার রাজনীতিকে তিনি ক্যাম্পাসের ভেতর টেনে নিয়ে গেছেন বলেই এই দিন আমি সজলের কাছে যাব। অনির্বাণের বক্তব্য যে অধ্যক্ষ ফাঁদ পেতেছিল, সজলের উত্তর। অনির্বাণ সত্যি অনেক জানে, অনেক বড় লিডার। ব্রাত্য বসু যে কথা বলেননি ওখানে গিয়ে, মালারায় গিয়ে যে কথা বলেননি, বা তৃণমূলের যারা নেতা যাদের সরিয়ে দিলেন, যাদের নতুন করে আনালো, যারা কেউ বলেনি। হ্যাঁ, না না, আমি বলছি, আমি শুনিনি, অন্তত হতে পারে, না না হতে পারে, হ্যাঁ হতে পারে, আমি বলছি না। কিন্তু একটা জিনিস দেখলাম যে অধ্যক্ষকে অপদার্থ এ কথা বললেন, ভালো কথা, অধ্যক্ষ কিচ্ছু করেননি। একটা রেপ থ্রেট একটা মেয়েকে দিয়েছে, মেয়েটা যদি অধ্যক্ষকে জানায় তখন অধ্যক্ষ এক ব্যবস্থা নেবে, এটা একটা আইনজ্ঞের জানা উচিত। তো সেটা বলছে অধ্যক্ষ পঙ্কজ রায়, তিনি বিজেপি করে ফাঁদ পেতেছিলেন, বিরাট কথা। সেই ফাঁদে সাব্বির আলী গিয়ে পড়েছে, যে সাব্বির আলীকে এর আগে কোর্ট বলেছিল যে তুমি কলেজে ঢুকবে না। আমি একটা কথা বলি, আচ্ছা এই অধ্যক্ষ তো অপদার্থ, বিজেপি করে তাই অপদার্থ। এই অপদার্থকে বসিয়ে রেখেছে কেন? যারা বসিয়ে রেখেছে সেই মন্ত্রীরা কত বড় অপদার্থ? প্রথম এক মিনিট আপনার কথা অনুযায়ী। 1 2 আমি বলছি রানাঘাটের যে স্কুলের হলো, হরিণঘাটার যে স্কুলে হলো, সেখানকার হেডমাস্টার মশাই কি বলেছেন? বলেছেন আপনাদের বাইট দিতে আমার হাত পা কাঁপছে, যে এই ভয় দেখানোর পর আমি স্কুলে আসবো কি করে? অধ্যক্ষদের ঘাড়ে কটা মাথা আছে? না, আমার প্রশ্ন থাকবে যে সব জায়গায় অধ্যক্ষের ফাঁদ। আমি অনির্বাণের কাছে আসবো সজলের সময় শেষ হওয়ার পর। তার মানে বীরভূমের বোলপুরে, বর্ধমানের কাটোয়ায়, কোচবিহারের দিনহাটায় বা বাঁকুড়ার বিষ্ণুপুরে, যেখানে যেখানে এবছর অদ্ভুত বিচিত্র অজুহাতে সরস্বতী পুজো হলো না, সব জায়গায় কি একজন প্রধান শিক্ষক বা একজন অধ্যক্ষ, স্কুল বলে প্রধান শিক্ষক, তারা ফাঁদ পেতেছিলেন? তারা প্রত্যেকে বিজেপি করেন? আমি জানি না এর উত্তর। আমি যাই হোক, আমার একটু সময় নিয়ে নিয়েছেন। যাই হোক, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এবছর একটা নতুন জিনিসও দেখেছি, সেটা হচ্ছে জেড প্লাস সরস্বতী। বেশিরভাগ ক্ষেত্রে একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে যেভাবে পুলিশ টুলিশ দিয়ে র্যাফ ট্যাপ দিয়ে এক সরস্বতী পুজো হয়েছে, আগামী দিন হয়তো মা সরস্বতী বিনার বদলে ওখানে AK-47ও থাকতে পারে। অমিত শাহ বলেছিলেন, সে কথাটা তখন আপনারা মানতে চাননি, হ্যাঁ অনেক বাঙালি হয়তো মানতে চাইনি, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। আমি কতগুলো কথা বলছি, না তখন মানতে চাইনি, কারণ তখন ঘটনার মানে রেশিওতে আসতো না। ঠিক, সেটা তৃণমূল দায়িত্ব নিয়ে এই বছর করে দেখিয়ে দিল। আমি কতগুলো জিনিস বলছি, কি ধরনের অভিযোগ, মেয়েরা কি ধরনের অভিযোগ করছে আমি বিভিন্ন চ্যানেল দেখে যেটা জেনেছি। বলছে ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, যেটা তাপস পালের যে বক্তব্য একদম সেম মুক্তি। বলছে 150 টাকায় বিক্রি করে দেবো, মানে কাটা মুরগির থেকেও আজকে মেয়েদের দাম কলকাতা শহরে দাঁড়িয়ে তাদের রেট আরো কম। আমি বলছি ধরুন সেটা তো একটা চ্যাপ্টার। সজল, এখানে অনির্বাণ একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই রকম মারাত্মক অভিযোগ এবং এতদিন ধরে চলছে, যার জন্য কোর্টে যেতে হলো, সেইখানে অধ্যক্ষ তিনি এটা নিয়ে আগে কমপ্লেন করা উচিত ছিল। অভিযোগের উত্তরটা আমি আগে দিয়েছি, যে আমাদের স্টুডিওর নিয়মিত অতিথি, কিন্তু আমি বলছি এই অভিযোগের উত্তর আমি আগেই দিয়েছি। যদি অধ্যক্ষের কাছে গিয়ে কেউ কমপ্লেন করে থাকে, তারপরে আসে যে পুলিশ কমপ্লেনের ব্যাপারটা। আমি আপনার কথা বলছি, ধরুন এগুলো তো বুঝলাম অধ্যক্ষ, হেডমাস্টার, এদের ফাঁদ পাতা। ঠাকুর ভাঙচুর হলো যেগুলো,
ঠাকুর ভাঙচুর হলো, শুধু ঠাকুর ভাঙচুর না, ঠাকুরের বস্ত্র হরণ করে ছেড়েছে। আপনারা ভাবতে পারেন এই কথা বললে পরে কি আমি হিন্দু সাম্প্রদায়িক হয়ে যাব? এই কথা আজকে দেখুন সবাই কথা বলছে, আজকে বামপন্থীরা তো কোনো কথা বলছে না, কৌস্তবটা কিছু বলছে না, ওরা পুজোয় বিশ্বাস করে না, কিন্তু ওরা তো ভোগটা খেয়ে আছে, ওরা তো গিয়ে খিচুড়িটা খেয়ে আছে। ওদেরও তো বলা উচিত যে যারা এটা বিশ্বাস করে। আজকে আপনাদের টিভিতেই দেখছিলাম ওস্তাদ রশিদ আলী খান, তিনি আজকে প্রয়াত হয়েছেন, কিন্তু তার বাড়িতে সাড়ম্বরে লক্ষ্মী পুজো চলছে। আমি এইভাবে বলতে চাই না যেভাবে অনির্বাণ বলেছে, এটা বিশ্বাস করতেও খারাপ লাগে। দুটো পয়েন্টে পুজো হয়নি, এক হচ্ছে স্কুলে ফান্ড নেই, আর আরেকটা জিনিস বলছি, কাকতালি হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে হেড স্যার হিন্দু সম্প্রদায় বিরোধী, মানে বিরোধী বলাটা ভুল হলো হয়তো আমার, মুসলিম সম্প্রদায়। আমি পরিসংখ্যান মিলছে না, তার কারণ 4 জনের মধ্যে 2 জন সেটা, কিন্তু বাকি নয় তো, 4টে বড় অংশ আছে। শুনুন একটা উত্তর দিন, উনি বলছিলেন যে আলাদা আলাদা, উনি বলছেন অধ্যক্ষকে না জানালে নাকি পুলিশে জানাতে পারবেন না, অত্যন্ত ভুল কথা। যে ছাত্রীরা ধরুন ক্যামেরার সামনে জানাচ্ছেন, অধ্যক্ষের কলেজের ছাত্রী, তারা ক্যামেরার সামনে জানাচ্ছেন, এক সেকেন্ড, কলেজের অধ্যক্ষকে তারা জানাচ্ছেন না, হয় তারা অধ্যক্ষকে ভরসা করেন না, আর না হলে প্রশাসন কি করছিল আমি বলছি অনির্বাণ, যেখানে রাজ্যের মন্ত্রী ববি হাকিম বলছেন যে এফআইআর করা উচিত, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া উচিত, অন্যায় করলে গ্রেফতার করা উচিত। হ্যাঁ, না না, তারপরে পুলিশ সেখানে যাবে, পুলিশ প্রশাসন সুমোটো মামলা করবে দরকার হলে। সত্যিকার ঘটনায় অধ্যক্ষ রা কাটছেন না, কিন্তু সাবডিরালি করার ব্যাপারে তিনি এক পায়ে কাড়া, তিনি এফআইআরটা করতে যেতে পারছেন না, তাকে আটকাচ্ছে। যে ছেলে মেয়েরা অভিযোগ করছে বিজেপি, পঙ্কজ রায় বিজেপি, যে হতেই পারে আমি বলছি যে ছেলে মেয়েগুলো অভিযোগ করছে তারা কোন দলে, তারা পঙ্কজ রায় বিজেপি, হ্যাঁ, এটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই, কিন্তু আমরা তো দেখলাম ছাত্রছাত্রীদের অভিযোগ শিক্ষামন্ত্রীকে, সেখানে পঙ্কজ রায় তো ছাত্রীদের মুখ দিয়ে কথা বলছেন না, কথা বলছে তো ওই মেয়েগুলো। আমি তাও বলছি যে অভিযোগ মানেই সত্য নয়, প্রশাসন তদন্ত করে সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেবে, কিন্তু সেইটা করতে দীর্ঘদিন চলবে। দেখো আমার সহজ একটা প্রশ্ন, পুলিশ আদালত এরপরে এফবিআই ডেকে আনতে হবে। অনির্বাণ বারবার বলে যাচ্ছে যে পঙ্কজ রায় বিজেপি করেন, পশ্চিমবাংলার যতগুলো কলেজ আছে বা স্কুল ম্যাক্সিমাম তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে। এক মিনিট, বিজেপি হয়েছে দেখে আমি বলছি যে প্রিন্সিপাল যদি বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, তার সাথে কি যায় আসে? না না, তার সঙ্গে আমি একটু যোগ করে দিই, অনির্বাণ একটু যোগ করে দিই যে হতে পারে, আমি বলছি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যদি মনে করে যে অধ্যক্ষের রাজনৈতিক বিশ্বাস কি, এবং কাল থেকে পশ্চিমবঙ্গের 50% স্কুল কলেজে ছাত্রছাত্রীরা বলেন যে অধ্যক্ষ একেবারে স্পষ্ট তৃণমূলের, তারা কেন রাজনৈতিক তিনি করছেন, সেই জন্য তাকে অধ্যক্ষ মানব না, সে তো সামাজিক অস্থিরতা তৈরি করবে। অধ্যক্ষের ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস এখানে বিবেচ্য নয়, কিন্তু আমি আবার বলছি, আমি ফোনে পঙ্কজ বাবুকে ধরার চেষ্টা করব, তিনি আছেন এই মুহূর্তে, একেবারে পরিষ্কার। পঙ্কজদা, আপনার কাছে যেটা জানতে চাইবো, অনির্বাণ স্টুডিওতে অভিযোগ করেছেন যে আপনি আগে থেকে কেন বলেননি, আপনি ফাঁদ পেতে রেখেছিলেন যাতে এই ধরনের একটা অচলাবস্থা তৈরি হয়। পঙ্কজদা। সুমনবাবু নমস্কার, আমাকে যুক্ত করার জন্য। আমি একটাই কথা বলবো, যে ছাত্রীটি অভিযোগ করেছেন, হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ, যে ছাত্রীটি অভিযোগ করেছে সে ল কলেজের ছাত্রী, হ্যাঁ, এবং 27 জন, মাইন্ড ইট, 27 জন অভিযোগ করেছে। আমি অভিযোগ করিনি, 27 জন আমার কলেজের নয়, এটা ল কলেজ নয়, আমি ডে কলেজ লিখুন, একদম যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, নট ল, রাইট। আমি অধ্যক্ষ যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, আর অভিযোগ করেছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্ররা 27 জন, এবং তার মধ্যে মাইনরিটিও আছে, আবার বলছি মাইনরিটিও আছে। আমি অভিযোগ পেয়েছি, আমাকে পার্টি করা হয়েছে অধ্যক্ষ হিসাবে, এবং ব্যক্তিগত পঙ্কজ রায়কে আমি এটা বলতে চাইছি
আমি শুনলাম একজন প্রাজ্ঞ লোক আমাকে অপদার্থ এবং শয়তান বলছেন। প্রাজ্ঞ লোক বলুন অপদার্থ এবং শয়তান কাকে বলে। আমি আমার কলেজ থেকে অভিযোগ করেছিলাম আগে, তারপরেও এই তাণ্ডব চলেছে, আমাকে হিউমিলেট করা হয়েছে। যিনি যে সভাপতিকে সরানো হলো তিনি গত গভর্নিং বডি মিটিং এ সমস্ত কার্যকলাপকে নিন্দা করেছেন। যদি আমি শয়তান এবং অপদার্থ হতাম তাহলে আমাকে নিন্দা করা হতো, বহিরাগত বা তাদের কাজকর্ম বা ডিস কলেজের ছাত্রদের নয়। আরেকটি বিষয়, সরকার যদি মনে করে আমি তো বিরোধী, এটা কলেজের গেটের বাইরে, সুমনবাবু আপনার মনে আছে আমি বারবার বলেছি কলেজে আমি অধ্যক্ষ, কলেজে আমি শয়তান অথবা অপদার্থ নই। যদি আবার 36.5 বছরের কর্মজীবন, 9.5 বছর এবং বিরোধী হাওয়ায় আমি কাজ করে চলেছি, করে চলবো। আমাকে পয়েন্ট ব্ল্যাঙ্কে রিজিগনেশন দিতে বলা হয়েছিল, আমি বলেছিলাম দেব না। পঙ্কজ, আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কে পদত্যাগ করতে বলেছিল? এই মাত্র আমার কাছে রেজলিউশন এসছে, আমি সেই কাটাকুটি রেজলিউশনটাও পাঠাতে পারি আপনাদের কাছে। এবং আমি বলেছিলাম 5 তারিখে এটা হিয়ারিং হবে, অপেক্ষা করুন, অপেক্ষা করা হয়নি। আপনাকে আমি আবার জিজ্ঞেস করছি, আপনাকে কে পদত্যাগ করতে বলেছিল? সরি, আপনাকে কে পদত্যাগ করতে বলেছিলেন? আমাকে পদত্যাগ করতে বলেছিলেন সভাপতি আর অরুণ চ্যাটার্জি বলে, যিনি প্রিন্সিপাল এর আগেও অনেক বধ করে এসছেন, যেই অরুণ চ্যাটার্জি। আমি বলছি সভাপতি বলতে যিনি আজকে সরে গেলেন, আপনি নামটা বলতে আপনার অসুবিধা আছে? যিনি আজকে সরে গেলেন তিনি? দেবাশিস কুমারও বলেছিল, কিন্তু আমার মনে হয় এই প্রথম দেবাশিস কুমার বিয়ন্ড দ্য লাইন কথা বলেছেন ডিউরিং দ্য হিজ টেনিওর। কোনোদিন কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। অরুণ চ্যাটার্জির প্ররোচনায় এই কাজটা উনি করেছেন। বেশ, এই বিষয়ে দেবাশিস কুমার বা অরুণ চট্টোপাধ্যায়ের কোনো বক্তব্য থাকলে তাও দেখাবো, কিন্তু অনির্বাণ এটা আমি বলছি যে কমপ্লেন পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার শুনলে যে একেবারে আমি অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ বলেছি, একেই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এতদিন ধরে সাব্বির করতে দিচ্ছে না, কিন্তু আমি বলছি তোমার বেসিক ফ্যাক্টটাই তো ভুল হলো যে কমপ্লেন করেছেন ওনার ছাত্রীও নন। না, কিন্তু আমি বলছি তোমার প্রাথমিক তথ্যটাই তো ভুল ছিল যে কমপ্লেন করেছেন যোগেশ চন্দ্র ল কলেজে। বারবার সাব্বির করতে দিচ্ছে না, সাব্বির করতে দিচ্ছে না। আপনাকে সার্টিফিকেট দেবো, আপনাকে সার্টিফিকেট দেবো না। আপনাকে একদম ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। তিনি এই ঝামেলা জিয়ে রেখেছেন, তিনি এই ঝামেলা জিয়ে রেখেছেন। সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিজেপি রাজনীতি করেছেন। আপনি কি বলবেন? কিন্তু অনির্বাণের কাছে একটা তথ্য থাকবে যে বেসিক যে ইনফরমেশন, প্লিজ বেসিক যে ইনফরমেশন, অর্থাৎ যারা কমপ্লেন করেছে, যারা এই মারাত্মক অভিযোগ করছে তারা পঙ্কজবাবুর কলেজের ছাত্রী নন, তারা ল কলেজের ছাত্রী। এটা কি বলবেন অনির্বাণ? 100 বার পঙ্কজ দা এই কথা আজকে এসে আপনার এখানে বললেন। আচ্ছা পঙ্কজ বাবু, আপনি অধ্যাপক স্যার, আজকে এই কথাটা এখানে এসে বলছেন। জাস্ট গত পরশু আমার সঙ্গে এই প্রোগ্রামে ছিলেন, একবারের জন্য বলেননি। কেন বলবে? একবার এই কথাটাই বলেছিলেন, চ্যালেঞ্জ করলেন বললে। শুনেনি উনি তখন বলেছিলেন আমি করেছি, তখন বললেন আমি করেছি। এই যে কথা পাল্টেছে, পঙ্কজ বাবু কথা পাল্টেছে, আপনি বলবেন নাকি? সেটা কে বলবে? আমি বলছি ভয়ঙ্কর, এবং এটা শুধুমাত্র কলকাতার এটি জোড়া কলেজের বিষয় নয়। আমি বলছি সরস্বতী পুজোর এই ছবি স্কুল অবধি, যেখানে আমরা সরস্বতী বন্দনা আমরা বিশ্বাস করি যে এটা ধর্মীয় মন্ত্র নয়, একসঙ্গে অঞ্জলি খিচুড়ি ভোগ খাওয়া, ধর্ম নির্বিশেষে ছাত্রছাত্রীরা দশকের পর দশক এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, এবং সেটা ধর্মীয় অনুষ্ঠান হিসেবে নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে। সেইখান থেকে এই ট্র্যাডিশন ভাঙবে কেন? এই রাজ্যে বীরভূমের বোলপুর, বর্ধমানের কাটোয়া, কোচবিহারের দিনহাটা, বাঁকুড়ার বিষ্ণুপুরে একাধিক স্কুলে হাস্যকর অজুহাতে কেন সরস্বতী পুজো হলো না এবার? এ প্রশ্নের জবাব দেবে কে? দেখুন।
সরস্বতী পুজো মানেই স্কুলে স্কুলে বাগদেবীর আরাধনা, হলুদ সাজে সেজে শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্পাঞ্জলি, মন্ত্রোচ্চারণ। কিন্তু এই বছর এই স্বাদ থেকে বঞ্চিত হলো রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। যেমন কোচবিহারের দিনহাটার পিকনিধারা এপি স্কুল, এবছর এই স্কুলে সরস্বতী পুজোই হয়নি। মঙ্গলবার স্কুল খুলতেই প্রধান শিক্ষকের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান অভিভাবক গ্রামবাসীরা। আমাদের কাছে কোনো ব্যালেন্স নেই। একটা বছরের ফ্যাক্টর না, একটা বছরে কোনো ফ্যাক্টর না। পুজো করার মতো টাকা স্কুলে নাই, এবারে টাকার মনে কিভাবে পুজোটা করবে? বাবাকে মাকে বলা আলাতো। ঠিক একইভাবে পর্যাপ্ত টাকা না থাকার কারণ দেখিয়ে এবছর পুজোর আয়োজন করেননি পূর্ব বর্ধমানের কাটোয়ার পারুলিয়া অবৈতনিক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার ভট্টাচার্য। মঙ্গলবার স্কুল খুলতেই প্রধান শিক্ষককে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। এই বছর নতুন হেডমাস্টার চেঞ্জ হওয়ার পর থেকে পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাচ্চা এগুলো কাঁদছে, ওরা জানতে চায় যে কেন পুজো ওরা কোথাও পুষ্পাঞ্জলি দেবে। এখানেও প্রধান শিক্ষকের গলায় আজব সুর। বিগত গত বছর থেকে কোনো টাকা পয়সা আমার কাছে নেই, সেই টাকাটা আমার কাছে নাই বলে আমি পুজো করতে পারিনি। আমি যেহেতু নতুন হেড টিচার, আমার এটার একটা এক্সপিরিয়েন্স নেই। বাঁকুড়ার বিষ্ণুপুরের যমুনাবাদ কলোনি প্রাথমিক বিদ্যালয়, এখানেও এবার সরস্বতী পুজো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা। উনি শুধু একটা কথাই বলছে যে এটা আমার পক্ষে করা সম্ভব নয়, আমি করতে পারবো না। আর মূর্তি পুজো আমি মানি না। 26 জানুয়ারি যে আমাদের রিপাবলিক ডে, সেটা তিনি পতাকা উত্তোলনই করেননি সেদিন। কোথায় টাকা পাবো বা ফান্ড কালেকশন কোথা থেকে হবে, আমি তো বাচ্চাদের কাছ থেকে কালেকশন করতে পারি না, সেই জন্য এটা হয় না। সরস্বতী পুজো না হওয়ায় বাঁকুড়ার বেলিয়াতোড়ের শীর্ষা প্রাইমারি স্কুলে এসে রীতিমতো স্লোগান দেন পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। এই বছর সরস্বতী পূজা হলো না কেন? প্রধান শিক্ষক জবাব দাও। অ্যাসিস্ট্যান্ট টিচার আছে দিদিমণি, উনি 2 মাস ছুটির অ্যাপ্লিকেশন করেছেন। তাহলে ওই 53টি ছেলে আছে, 53টি ছেলে নিয়ে আমি একা কি করে কি হবে? অতগুলো ছাত্র ছেড়ে দিয়ে আর ঠাকুর পূজাটা এবছর করা যাবে না। সরস্বতী পুজো না হওয়ায় বোলপুরের নিম্ন বাদগোড়া প্রাথমিক বিদ্যালয়েও হুলস্থুল বাঁধে। আমি ব্যক্তিগত উদ্যোগে ফোন করলাম যে মাস্টারমশাই এরকম পুজো হবে না, বলে না পুজো আমার শরীর অসুস্থ, আমি পুজো করবো না। আর আমার অন্য টিচাররাও আমাকে সেভাবে কোঅপারেট করলো না। আর লাস্টলি হচ্ছে এরকম কোনো হাদিস নেই, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা যে পুজো করতেই হবে। আমি পুজো বিরোধী নই, পুজো বন্ধ করতে চাইনি। আমাদের একজন দিদিমণি 15 দিন ছুটিতে আছেন, আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ। আর একজন শিক্ষক বলেছিলেন যে পুজোটাতে আমি কোনো কিছু ছুঁতে পারবো না। বোলপুরের ঘটনায় আগামী 10ই ফেব্রুয়ারি প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষককে ডেকেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। রানা দাস, তুহিন অধিকারী, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব। অধ্যাপক ধর চক্রবর্তী, আমি বলছি এইখানে কিন্তু বিতর্ক এবং বিবাদ শেষ হচ্ছে না। পুজো শেষ হয়ে গেছে, তাও পুলিশ সরানো যাচ্ছে না। যোগেশচন্দ্রের ঘটনা, বিসর্জনে পুলিশ রাখতে হচ্ছে, হরিণঘাটায় পুলিশ প্রহরায় বিসর্জন হচ্ছে। আমি বলছি যে পরিবেশটা পাল্টেছে ঠিক, একেবারে দেখতে পাচ্ছি, কিন্তু এত দ্রুত পাল্টালো কেন? কার দায়? না দেখুন, মানে কিছুদিন আগেকার কথা, যখন আমি রেজিস্ট্রার ছিলাম, ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হচ্ছে, আমি অফিসে রয়েছি, একজন ডেকে নিয়ে গেল। যে ডেকে নিয়ে গেল সে কিন্তু হিন্দু নয়, মুসলমান। এবং আরেকটি মেয়ে যখন একটা স্টেজ হয়েছিল, স্টেজে আমায় তুললো, সেও মুসলমান। বুঝেছেন? মানে এই পুজোতে কোনোদিন আমি এই হিন্দু মুসলমান ব্যাপারটা কখনো দেখিনি। সেখানে সবাই আসছে, সবাই অংশগ্রহণ করছে, শিক্ষার সঙ্গে সংস্কৃতি, মানে ভাবা যায় না। আমি কিছুদিন এ পাড়াতেই থাকতাম, আমার বাড়ির পাশেই একজন বিখ্যাত তবলা বাদক ছিলেন, উনি সরস্বতী পুজো করতেন। ওনার সত্যি আমার অনেক মানে মিউজিশিয়ানের সঙ্গে পরিচয় হয়েছিল, তারাও আমায় ডেকে ডাকতেন। তারা কেউ হিন্দু ছিলেন না, তাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, ভোগ খাওয়াতো। মানে আমি ভাবতে পারি না যে সরস্বতী কোনো ধর্মের প্রতীক কিনা। সরস্বতী কোনো ধর্মের নয়, সরস্বতী বাঙালির, সারা ভারতের সংস্কৃতি মানেই হচ্ছে যে বিদ্যা। তাকে আমি অস্বীকার করব, অথচ বিদ্যা অর্জন করতে যাব। আজকে আমার সুমন খুব দুঃখ লাগছে যে এই ম্যানেল থেকে একজন শিক্ষক অধ্যাপককে আমরা শয়তান অপদার্থ শুনতে হলো। আমার সেটা লজ্জার ব্যাপার। যাই হোক, রাজনীতিতে এমন জায়গায় চলে গেছে, বাংলাদেশেও আমরা দেখছি যে ইউনুস সুদের মাধ্যমে কোটিপতি হয়েছেন। সুদ ইসলামে একটা গ্রহীত কাজ, সুতরাং উনি মৌলবাদের প্রচার করে উনি বুঝেছেন ওনার ক্ষমা পেতে চাইছেন ধর্মের কাছ থেকে। আমাদের এখানেও
মৌলবাদকে একত্রিত করে যদি ভোট পাওয়া যায়, সেই একই প্রচেষ্টা সেই জায়গায় নেমে উঠেছে। কেননা এখন যে দেখা যাচ্ছে ওই 30%-এর দাবিদার এসে গেছে। এখন মনে হচ্ছে যদি আমি এই মৌলবাদের মধ্যে যদি তাদেরকে আটকে ধরে রাখতে না পারি, আমার ভোট বুঝি যাবে, 30% গেলে আমার সবটাই যাবে। এর ফলেই কিন্তু আমাকে হুগলির এক জায়গা থেকে সরস্বতী রাত্রিবেলা ফোন করে বলছে স্কুলে মানে কলেজে 5টার পরে সব বন্ধ, কোথাও কোনো আলো জ্বলছে না, বোধহয় কোথাও একটা বার্তা চলে গেছে। সেগুলো তো অধিকাংশ আমি কোনো মিডিয়ায় দেখিনি। সে আমাকে ফোন, সে নিশ্চয়ই শুনছে, আমি জায়গাটার নাম বলছি না, সে চিহ্নিত হতে পারে। সে বলছে যে মানে আগে যেটা দেখতাম পুজো হতো, অনুষ্ঠান হতো, এখানে এটা পুজো বলে ধর্ম নয়। কিন্তু কাকে বোঝাবে, কাকে বোঝাবে? সব বন্ধ, সব বন্ধ। কোন ফতোয়ায় আমি জানি না, কোন কার নির্দেশে আমি জানি না। হয়নি, রাত্রিবেলায় কোনো কিছুই দেখা যায়নি। হয়তো এটাই হচ্ছে বার্তা যে দেখো আমরা কাকে কি করতে চাইছি, ভোটটা আমাকেই দিতে হবে, এটাই বোধহয় বার্তা। এটাই একটা অসহ্য বার্তা। আমি কৌস্তবের কাছে যাব, কিন্তু তার আগে শুরুতেই কৌস্তবকে বলছে যে আপনারা এতদিন বামফ্রন্ট সরকার ঈশ্বর মানে না। আমি বলছি এই আক্রমণ কিন্তু অবশ্য নতুন নয়। গত বছরের 22শে জানুয়ারি অনেকবার করেছেন, একেবারে পরিষ্কার সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী, পরিষ্কার করে বামপন্থীদের একেবারে এই ইস্যুতে আক্রমণ করেন। ঠিক কি বলেছিলেন 2024-এর 22শে জানুয়ারি দেখাবো। লজ্জা করে না? কোথায় ছিল 34 বছর সিপিএমকে আপনারা ক্ষমতায় রেখেছিলেন? একটা মাদ্রাসা পর্যন্ত করেনি, একটা বেরিয়াল গ্রাউন্ড পর্যন্ত করেনি, একটা শ্মশান পর্যন্ত করেনি, একটা চার্চ পর্যন্ত করেনি। কোনদিন দুর্গাপুজো হয়ে যেত না, কারণ তারা নাকি নাস্তিক, তারা কোনো ধর্ম মানে না। আমি ধর্ম মানি, আমার ধর্ম আমার, যার যার ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার। কৌস্তব, অর্থাৎ সজল একা নয়, তৃণমূল কংগ্রেস স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন এই ইস্যুতে তোমাদের। কিন্তু ইস্যুটা হচ্ছে যে অনেকে বলছেন এর কারণ হচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। আমি বলছি যে অধ্যাপক ধর চক্রবর্তী যা বলেছেন সেটা হচ্ছে, আজকেও ইনফ্যাক্ট দেখছিলাম বাম কংগ্রেস নেতারা বলছেন যে এই ধরনের ঘটনায় তৃণমূল করাচ্ছে আর বিজেপির লাভ হচ্ছে। এই মেরুকরণে তোমাদের অবস্থান কি? দেখবেন, মুখ্যমন্ত্রী বললেন যে মাদ্রাসা করেননি, উনি স্কুলের কথা বললেন না। উনি যেটা চেপে গেলেন যে বিগত 11 বছরে 7,500 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোতে সরস্বতী পুজো হচ্ছে শুধু ফান্ডের জন্য নয়, এই যে টাকা নিয়ে দুর্নীতি, শিক্ষক নেই, ছাত্র নেই। আমি একের পর এক কলকাতায় স্কুলের নাম বলতে পারি, একজন ছাত্র, দুজন মাস্টার। আমি বলছি না, আমাদের কলেজের সময় আমার মনে আছে যে সবিতা বলছিলেন কলেজের কথা, কলেজে তো আমিও পড়তাম, আমিও তো স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম। কলেজে একটা পুজো হতো না সুমনদা, ডিপার্টমেন্টে পুজো হতো, আবার স্টুডেন্টস ইউনিয়নে পুজো করতো। কলকাতায় বহু কলেজ আছে, সকালে একটা ইউনিয়ন, দুপুরে একটা অন্য দলের ইউনিয়ন, রাত্রেরটা একটা অন্য দলের ইউনিয়ন, 3টে পুজো একসাথে বাইরে হতো। পুজো আমাদের কাছে সরস্বতী পুজো কী ছিল? ওয়াল ম্যাগাজিন। সরস্বতী পুজো কী ছিল? এক্সটেম্পো। সরস্বতী পুজো কী ছিল? অল্প বয়সী ছেলে মেয়েদের আলপনা দেওয়ার প্রতিযোগিতা। এই তো সরস্বতী পুজো আমাদের কাছে ছিল। আমার বন্ধু রামিজ আমার সাথে এসে একসাথে হচ্ছে অঞ্জলি দিত। আজকে কি দেখছি আমরা স্টুডিওতে? হ্যাঁ, কিন্তু যেটা দেখছি সেটা মেরুকরণ হলে তোমরা একপাশে সরে থাকতে হবে না। আমরা সরে থাকবো না, কিন্তু ঘটনাটা হচ্ছে, আমি বলছি যে এটাই তো আমরা মানুষকে বোঝাতে পারছি না। এটা আমাদের বলতে পারেন আমরা মানুষকে বোঝাতে পারিনি। আমরা যখন কমছি, র্যাশনাল আইডিয়া যদি কলেজের থেকে, ইউনিভার্সিটি থেকে, আমরা এই কথাটাই বলেছিলাম, কলেজে যদি ছাত্র সংসদের ভোটটা বন্ধ হয়ে যায়, আজকে যে গোলমাল আপনি দেখছেন, সরস্বতীর হাতে বীণা দেখেছি আর হাঁস দেখেছি, আজকে কি দেখছি? সরস্বতীর পাশে বন্দুক আর তৃণমূলের দলদাস। কেন দলদাস পাঠাতে হচ্ছে? পুলিশকে পাঠাতে হচ্ছে কেন? দিনের পর দিন স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচন হয় না, একের পর একের কলেজে বাবার বয়সী, কাকার বয়সী তৃণমূলের নেতারা ছড়ি ঘোরাচ্ছে। ছাত্র নির্বাচনের নামে এসএফআই এর হেজিমনি সেই জামানাও ছিল। আমি বলছি হেজিমনি, আমি 50টা কলেজ বিরোধীকে দাঁড়াতে দেয়া হতো না। সুমন, আমি 50টা উদাহরণ দিতে পারি। 34 বছরে 50টা কলেজের নাম বলতে পারি যেখানে বিরোধীরা ছাত্র সংসদ চালিয়েছে। ধর্ম নিয়ে কারাকারি হচ্ছে। আসলে কলেজগুলোর কি অবস্থা, আসলে স্কুলগুলোর কি অবস্থা, আসলে সেলফ ফাইন্যান্সিং কোর্সগুলো, হিস্ট্রি অনার্স তুমি পড়তে যাবে, তাতেও সেমেস্টার ফিস 14,000 টাকা। প্রশ্নটা সরস্বতীতে আটকে থাকছে। এখানে আমি স্টুডিওতে বলছি তো, এবিপি আনন্দের স্টুডিওতে তৃণমূল বিজেপির কারাকারিতে, ঝগড়াতে সরস্বতী পালিয়ে চলে যাবে। পঙ্কজবাবু বিজেপি করতে পারে না। আমার কলেজের যারা প্রিন্সিপাল ছিলেন, কোনো একটা রাজনৈতিক দল করতে পারেন।
কিন্তু কথা হচ্ছে সরস্বতী পুজোর আলোচনায় তৃণমূলের প্রতিনিধি যে মানিক ভট্টাচার্য দলের সমর্থক, সে পঙ্কজবাবুকে স্টুডিওতে এসে অপদার্থ বলছে সরস্বতীর আলোচনায়। গোলমালটা অন্যখানে। গোলমালটা হচ্ছে রাজনৈতিক চর্চা থেকে সরে যাওয়া। আমি কৌস্তবকে বলছি যে কৌস্তব বললো একটা ভালো কথা, যে মানুষকে বোঝাতে পারিনি। মানুষকে বোঝানোর জায়গাতে ওরা নেই আজকে, কিন্তু নিজেরা তো আগে বুঝুক। আজকে সরস্বতী পুজো নিয়েও এত কথা বললো, কিন্তু সরস্বতী পুজো যে বন্ধ করার যে প্রয়াস এবং তার পেছনে তৃণমূলের এই যে সাম্প্রদায়িক নীতি, তার বিরুদ্ধে এক মিনিট তোমরা রাস্তায় আসো, তোমাদের প্রতিবাদ কোথায়? আমি জানতে চাই তোমাদের প্রতিবাদ কোথায়? শেষের হতো এতক্ষণে ফাটিয়ে দিচ্ছে ওরা, আজকে কিন্তু ওরা দিলা। দেখুন, রাজাদা বা কৌস্তবদা দুজনেরই অধ্যাপককে আমি কেন অপদার্থ বললাম বলে খুব খারাপ লেগেছে। লেট মি প্লিজ এক্সপ্লেইন। একজন অধ্যাপক, তিনি তার যা রাজনৈতিক দর্শন হতে পারে, আমার কোনো প্রবলেম নেই, যদি ক্যাম্পাসের বাইরে, কিন্তু তিনি যদি তার একজন ছাত্র হতে পারে প্রাক্তন, ধর্মীয় পরিচিতিকে কেন্দ্র করে এই নোংরামো করেন, আমি এখন বলেছি, ভবিষ্যতে করলে আবার বলবো। এই সংস্কৃতির সবচেয়ে খারাপ দিকটা কি জানো? আচ্ছা, কালকে যেটা হবে সেটা হচ্ছে আরেকজন বক্তা, যিনি আরেকজন অধ্যক্ষকে, তিনি হয়তো রাজনৈতিক বিশ্বাসে হতেই পারেন তৃণমূল কংগ্রেস, তাকে বলবেন উনি তৃণমূল কংগ্রেস করেন, সেই জন্য অপদার্থ। আমি বলছি এটা সংস্কৃতির পচন। দলের জন্য নয়, যেমন দল তার তেমন সংস্কৃতি। তার থেকে আপনি কি আশা করেন? ধর্মীয় পরিচিতি একজন অধ্যাপককে আজকে প্রথম কথা হচ্ছে উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি অভিযোগের, যার বিরুদ্ধে এত অভিযোগ, কোনো তদন্ত ছাড়া তাকে ক্লিন চিট, প্রশাসন কি আদৌ ক্লিন চিট দিচ্ছে বা দিতে পারে? এত অভিযোগ ওঠার পর একটা নিরপেক্ষ তদন্ত মানুষ কি আশা করতে পারেন না? ঠিক এই জায়গা থেকে আমি আমার চতুর্থ প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে যে আবার বলছি যে বিতর্ক, বিবাদ এইখানে থামছে না। একদিকে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরও পুলিশ মোতায়েন রাখতে হচ্ছে, অন্যদিকে হরিণঘাটায় বিসর্জনে অবধি পুলিশ রাখতে হচ্ছে। আমি বলছি যে এই বিবাদমান গোষ্ঠীর পুজো তো নয়, বাঙালির সংস্কৃতির। আবার বলছি, ধর্ম মানুষের, ছাত্রছাত্রীদের মাথাতেও আসে না। সরস্বতী পুজো আমাদের সংস্কৃতির অঙ্গ, সেটা পুলিশ এবং হাইকোর্টের নির্দেশে একজন উচ্চপদস্থ পুলিশ কর্তার নজরদারিতে করতে হবে। কেন 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 এই প্রশ্ন থাকবে। আমের মুকুল, দোয়াত কলম, বই খাতা আর বাদ্যযন্ত্র সহকারে যে পুজো দশকের পর দশক ধরে বাঙালির সংস্কৃতির অঙ্গ, এবার এক লহমায় তা বদলে গিয়ে লাঠিধারী পুলিশ, বন্দুক হাতে উর্দিধারী, বন্ধ কোলাপসেবলের আড়ালে কার্যত নমনম করে বাণীবন্দনায় পরিণত হলো। এমন দেখিনি কোনো জায়গায় যে সরস্বতী পুজো হতে গেলে পুলিশ গার্ড দিয়ে। এটা খুব খারাপ লেগেছে যে পুলিশ প্রশাসন দিয়ে পুজোটা হচ্ছে, এতে মা বাগদেবীও খুব সন্তুষ্ট হচ্ছে না। রবিবার সোমবার পুজো হয়েছে, আর মঙ্গলবারও যে পরিস্থিতি স্পর্শকাতর তার প্রমাণ এই দুটি ছবি, একটি খাস কলকাতার, আরেকটি নদিয়ার হরিণঘাটার। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো মিটলেও এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে কলেজের চত্বর এলাকা এবং কলেজের গেটের সামনে পুলিশ কর্মীরা। প্রিন্স আনোয়ার শাহ রোডের যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর জন্য হাইকোর্ট অবধি ছুটতে হয়েছে। উঠেছে ধর্ষণের হুমকির ভয়ঙ্কর অভিযোগ। আমরা যখন সেই নিয়ে সেটাকে অপোজ করতে যাই যে আমরাও পুজো করতে চাই, সেই জায়গায় আমাদের মেলে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব, তোদেরকে 150 টাকায় বেচে দেব, এদের মতো 10টাকে রেন্টে রাখবো, রেখে 10টাকে দাঁড় করাবো, দিয়ে এদেরকেই রেন্টে দেব। এটা মোহাম্মদ শাবির আলীর নেতৃত্বে বলা হয়। যার বিরুদ্ধে ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ, সেই সাব্বির আলী হলেন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার সহ সভাপতি। খোদ মন্ত্রী বলছেন ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই টিএমসিপি নেতা সাব্বির আলীর ডোন্ট কেয়ার মনোভাব স্পষ্ট। যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস এবং ওকে এফআইআর করে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা যায়। কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? কিছু বলতে চাই না। পুজো হচ্ছে সেটা সবাই দেখছে, বাংলার মানুষ। এরকম অভিযোগ করা হচ্ছে, এটা কাঙ্ক্ষিত ছিল। পুলিশ প্রহরা, পুজো এরকম তো কখনো দেখিনি সরস্বতী পুজোতে। মানে এইটা হলো পুজো হচ্ছে। বলো সরস্বতী মাইকে, বলো সরস্বতী মাইকে।
রবিবার পুজো হয় এখানে, সোমবার বিসর্জন হয়, কিন্তু মঙ্গলবারও পুলিশ সরানোর ঝুঁকি নেয়নি প্রশাসন। একই ছবি নদিয়ার হরিণঘাটার দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়েও পুজো না করতে প্রথমে প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি ভক্তরা এইভাবে কথা বলছেন কেন? শেষমেশ র‍্যাফ নামিয়ে পুজো হয়। পুজোর সময় বন্ধ ছিল স্কুলের কোলাপসেবল গেট, বাইরে থেকে উলুধ্বনি দেন অভিভাবকরা। মঙ্গলবার প্রতিমা বিসর্জন হলো সেই পুলিশি নিরাপত্তাতেই। আমাদের পশ্চিম বাংলায় আমাদেরকে আর কি দেখতে হবে এর পরেও জানি না আমরা। আগামী দিনে কি আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা করতে গেলেও পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের পূজা করতে হবে? সরস্বতী পূজা করতে গেলে পারমিশন নিয়ে করতে হবে? দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু একটি চর্চিত বিষয় ছিল, সেই কারণে মানুষের উৎসাহ ছিল এবং সেই উৎসাহ যাতে বিশৃঙ্খলায় পরিণত না হয় সেই কারণে প্রশাসনের নজরদারিতে এবং সহযোগিতায় প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সেটা কমপ্লিট হয়ে গেছে। পুলিশি পাহারায় সরস্বতী পুজো কোনোদিন ভাবতে পেরেছিল বাঙালি? পার্থপ্রতিম ঘোষ, সুজিত মণ্ডল, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাবো। এত হাইকোর্ট, এত জয়েন্ট সিপি, এত শিক্ষামন্ত্রীর সরস্বতী পুজোর দিন দৌড়ে যাওয়া, পরিচালন সমিতির মাথা পাল্টানো, কিচ্ছু করতে হতো না যদি শুরুতেই যে অভিযোগ উঠেছে তার সত্যতা বিচারের জন্য কড়া হাতে পরিস্থিতি সামলানো হতো। কিচ্ছু হতো না বিশ্বনাথ দা। প্রথমত দেখুন, এইটা যদি আপনি দেখেন ধারাবাহিকভাবে কিন্তু হচ্ছে। আপনার মনে থাকতে পারে কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন ভারতবর্ষের ইতিহাসে বেনজির ঘটনা পশ্চিমবাংলার মানুষ দেখেছে, যে সুপ্রিম কোর্টের নির্দেশে কোঅপারেটিভ নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে, সমবায় সবাই মিলে হাত লাইব্রেরি, অধিকাংশ লাইব্রেরিতে পাঠক পাওয়া যায় না, লাইব্রেরির পরিচালন সমিতি নিয়ে হাতাহাতি হয়। হনুমান জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে এই রাজ্যের মানুষ দেখেছে কেন্দ্রীয় বাহিনী নামতে কলকাতা হাইকোর্টের নির্দেশে। আমরা অভ্যস্ত হয়েছি যে কিভাবে 2011 সালের পরে পশ্চিমবাংলা বদলে গেছে। এই যে পাল্টাচ্ছে কিনা প্রশ্ন করার জায়গা নেই, বদলে গেছে। বদলেছে এটা কি পরিষ্কার করে রাজনীতি নেতারা পশ্চিমবাংলাটাকে বদলেছে, এবং বদলেছে তাদের ভোটের স্বার্থে নিজেদের মসনদে বসবার জন্য, একটার পর একটা নির্বাচনে জয়ী করবার জন্য, জয়ী হওয়ার জন্য। পরিষ্কার করে শাসক কেন চুপ করে থাকে আপনি বারবার বলছিলেন না, কেন চুপ করে থাকে? শাসকের এখানে ইন্টারেস্ট আছে। শাসক সংখ্যালঘু মুসলিম ভোটটাকে নিশ্চিত করবার জন্য বহু ক্ষেত্রেই প্রশাসনিক যে তৎপরতা থাকার দরকার থাকে না, চুপ করে থাকে। আর বিরোধীরা আবার, যে প্রধান বিরোধী এখন উঠে এসছে বিজেপি, সে তার মতন করে হিন্দুত্বের রাজনীতি করে। ফলে একদিকে অ্যাপিচমেন্ট পলিটিক্সে সংখ্যালঘু ভোট ব্যাংকটা আমি নিশ্চিত করবার জন্য প্রশাসনের মতন চলতে দিব না, আর আরেকদিকে বঞ্চনার অভিযোগ তুলে মানে প্রধান বিরোধী দল বিজেপি তার মতন করে হিন্দুত্বের রাজনীতি করে। আসলে পশ্চিমবাংলায় পরিচয় সত্তার রাজনীতিটা এতটাই গেড়ে বসেছে যে পরিষ্কার হিন্দু মুসলিমের রাজনীতির একটা প্রতিফলন আপনি সরস্বতী পুজোর মধ্যেও দেখতে পেলেন। মানে আপনি বলছেন যে ছাত্র জীবনেও এটা ঢুকে পড়ে। এক্স্যাক্টলি, আমি বলছি এটা ছাত্র মানে এটা সাধারণ রাজনীতি থেকে শুরু করে, আমার জনজীবনের থেকে শুরু করে, হনুমান জয়ন্তী থেকে শুরু করে, এবং কি ছাত্র মানে যে পরিচালিত সরস্বতী পুজো তার মধ্যেও যেটা আপনি দেখলেন পরিষ্কার হিন্দু কমপ্লিটলি কমিউনালিজম, এবং কমপ্লিটলি যে শাসক এবং বিরোধীর অবস্থানটা হলো তাদের নিজের রাজনীতির অঙ্ক অনুসারে। প্রশ্নটা হচ্ছে সুমনদা, বাংলা সংস্কৃতির অঙ্গ ছিল এই সরস্বতী পুজো, জাত ধর্ম নির্বিশেষে এটা বিদ্যা চর্চার জায়গা থেকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এখানে বিসমিল্লাহ খার বাড়িতেও যেমন সরস্বতী পূজা হয়, রশিদ খানের বাড়িতেও সরস্বতী পূজা হয়। এখানে আমি মানে সংখ্যালঘু জন্য বলবে না যে ভাই আমি সরস্বতী পুজো করবো না, এবং কেউ ভাবতে পারে না যে কোনো একটা নির্দিষ্ট কমিউনিটিতে বিলং করার জন্য আমি সরস্বতী পুজো করবো না বা সরস্বতী পুজো হবে না। পরিষ্কার করে সরস্বতীর সাথে কোনো জাত ধর্ম বর্ণ ভাষার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি করেছে আমাদের রাজ্যের রাজনীতিবিদরা তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য, ধর্মীয় দাসকে ব্যবহার করেছে। না, আরেকটু আমাকে দিতে হবে। দেখুন সুমনদা, আমি খুব পরিষ্কার করে বলছি, এর সাথে যোগেশ চন্দ্র কলেজের যে ঘটনাটা বা আরও কয়েকটা ঘটনা, এখানে আধিপত্য রাজনীতি আছে।
আমি আপনাকে বলছি 2018 সালের পরে পশ্চিমবাংলাতে কোনো কলেজে নির্বাচন হয়নি, অথচ কলেজের সংসদগুলো সব দখল করে রেখেছে তৃণমূলের সব ছাত্র নেতারা। যে ছাত্র নেতাদের সাথে পঠন পাঠনের সম্পর্ক নেই। আমার প্রশ্ন হচ্ছে এই আধিপত্যবাদ কতদিন চলবে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচন না করছেন না দিনের পর দিন, আমরা প্রশ্ন তুলছি। এবং সবশেষে আমি বলবো যে দেখুন, পঙ্কজদার ব্যর্থতা হতে পারে, প্রশাসনিক ব্যর্থতা নিয়ে আমি অনির্বাণে কিছু বলছি না, কিন্তু একজন শিক্ষককে আমাদের এই প্যানেল থেকে যদি শয়তান বলা হয়, যে লোকটাকে আমি গত 15 বছর ধরে চিনি, যে লোকটা এই প্যানেলে আসে, যে লোকটা ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন নেই, আমি বলছি সুমনদা, আমি এই প্যানেলের তরফ থেকে একজন শিক্ষক হিসাবে ক্ষমা চাইছি পঙ্কজদার কাছে। আমি পঙ্কজদার কাছে জোর হাতে ক্ষমা চাইছি যে ক্ষমা। আমি বলেছি আমার দায়িত্বে, আমি বলেছি আমার দায়িত্বে। কত বড় নির্লজ্জ, আরেকজন মানুষ ক্ষমা চাইছে, কত বড় নির্লজ্জ, না না কত বড় নির্লজ্জ, আরেকজন মানুষ ক্ষমা চাইছে, সেটাও সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ববি হাকিম নিজে বলেছেন অনির্বাণ না সাব্বির আলী, ভালো করে জেনে নিন এইখানে এই অনির্বাণ না আসলে অনির্বাণ না সাব্বির আলী। অসভ্যতামি করছেন কেন? হ্যাঁ অসভ্যতামি আপনি যা করেছেন, তারপর ঘুমানো থেকে করতে পারবেন না। আবার বললাম দল যদি আমায় না পাঠাতো আপনার পাশে আমি বসতাম না, বললাম তো। আর সত্যি তো, আরে এটা অনির্বাণ না সাব্বির আলী। বিশ্বনাথ দা বললেন আমি সাবির আলী হই, কি বড় নির্লজ্জ, মানে কোন লাজ লজ্জা নেই, সবাই ধর্ম নাম নয়। বিশ্বনাথ দা কমিউনিজমের কথা বলছিলেন, এখানে সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, স্বয়ং ফিরহাদ হাকিম নিজে বলছেন মাননীয় মেয়র দরকার এফআইআর করে ব্যবস্থা এটা আজকে বলেননি, আসতে দিন। সেই ছাত্রী হয় তিনি এফআইআর করতে পারেন বা তার কলেজের পুলিশ তো সমন্বয় করতে তিনি করতে পারেন, পুলিশ সমন্বয় করতে পারে না, আপনি করুন না, কত বড় জ্ঞান দিচ্ছেন আপনি জানেন না, পুলিশ সমন্বয় করতে পারে কেন? পঙ্কজদা অধ্যক্ষ হিসেবে নয়, বিজেপি নেতা হিসেবে যা করেছেন, আবার বাজে কথা বলছে, আবার কথা বলছে, ধর্মের রাজনীতি করেছেন, ধর্মীয় পরিচয়ের রাজনীতি করেছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের অধ্যক্ষদের যদি তৃণমূল নেতা হিসেবে কি করেছে এইরকম বাছা হয়, এ তো আমি বলছি অচল অবস্থা হয়ে যাবে শিক্ষাকে। মানে এবার যেটা হবে সেটা হচ্ছে এক্ষুনি কেউ বলবেন যে স্কুলগুলোর মধ্যে সরস্বতী পুজো হয়নি তার যারা সিদ্ধান্ত নিলেন না করার তাদের ধর্ম কি? মারাত্মক প্রশ্ন উঠে যাবে। আমরা চাই না এই প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা উঠে যাবে। এইভাবে যদি আমরা শিক্ষকদের ধর্ম বিচার করি মারাত্মক জায়গায় চলে যাবে এরা। মানে আমি বলছি এরপরে আর পুলিশ দিয়েও সরস্বতী পুজো হবে না, মিলিটারি দিয়ে করতে হবে। না তাও সেটাতেও হবে না, সেটাতেও হবে না, কারণ আমাদের এখানে সরস্বতী পুজোটাই তাহলে থাকবে না। যেটা হচ্ছে যে প্রথম কথা, একজন রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে বলতে আসলে এটা কখনো বলা যায় না একজন অধ্যক্ষকে, তিনি বর্তমান হোক বা প্রাক্তন হোক, কখনো বলা যায় না অপদার্থ, কখনো বলা যায় না শয়তান। এটা যে বলছে তার নিজের পরিচয়টা পাবলিকলি দিচ্ছে, কিন্তু ছাত্রের ধর্মীয় পরিচিতি নিয়ে নোংরামো করে। আমি সমিত দা আসবো, আমি বলছি অনির্বাণ শব্দগুলো রিথিং করবে, সেটা আমি বলতে পারবো না। অনির্বাণ আমার কথা হলো যেটা অনির্বাণ বারবার বলছে যে পঙ্কজবাবু, মাননীয় পঙ্কজবাবু, তিনি কোনো ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করছেন। এই ছেলেটির নাম ঘটনাচক্রে সাব্বির আলী, ও নিজেই বলছে, তখন নামটা নিতে পারবে না? আরে নাম নিতে পারছে না, নাম নিতে পারছে না, সে বলছে সাব্বির আলী করতে দিচ্ছে না, ইচ্ছা করে বলছে, এটা তো হাইকোর্টও বলছে, আমি তো বলছি যে সাব্বির আলীও চোর, পার্থ চ্যাটার্জিও চোর, মানিক ভট্টাচার্য চোর, ধর্মের কোনো ব্যাপার নেই। রাজ্যে দুটো দল আছে, একটা চোর তৃণমূল আর একটা প্রাক্তন চোর তৃণমূল। বিজেপিতে কারা আছে এখন? কারা বিজেপির নেতা? সব তো প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের নেতৃত্বে সব হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী যে ভাষণ দিচ্ছে, তার আগে আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমন দে, প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিন। শর্মিষ্ঠা দত্ত লিখছেন হাইকোর্টকে অনেক কিছুই করতে হচ্ছে, এখন তার সঙ্গে সরস্বতী পুজো যোগ হলো। অতীশ চন্দ্র ভাওয়ার লিখছেন সরস্বতী পুজো নিয়ে রাজ্য সরকার শুরু থেকে কড়া অবস্থান নিলে পুলিশ পাহারা, হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন পড়তো না। সুভাষ ঘোষ আজ্জা লিখছেন বাংলায় বই বিনার পাশাপাশি বন্দুকের অবস্থান কল্পনার বাইরে।
কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, বাগদেবীর আরাধনায় হাইকোর্টের হস্তক্ষেপ রাজ্য সরকারের চরম ব্যর্থতায় প্রমাণ করে। তপন চক্রবর্তী লিখছেন, বিজেপির অভিযোগে কার্যত শিলমোহর দিল পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। আর এইখান থেকে স্টুডিওতে যে আলোচনাটা দেখছিলেন তার একটা রাজ্য রাজনীতির নিরিখে রাজনৈতিক চাপানুতরের একটা অংশ। সেই চাপানুতর কি বলছে এই সরস্বতী পুজো নিয়ে দেখাবো এবার। পুলিশি পাহারায় সরস্বতী পুজো, নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হলো বাংলা। বিদ্যা দেবীকেও টেনে আনা হলো রাজনীতির গলিতে। একটা জায়গায় নয়, একাধিক জায়গা থেকে যে ছবি উঠে এলো তা বেনজির, বিস্ময়কর। কিন্তু তারপরও নির্লিপ্ত শাসক সাংসদ। পশ্চিমবাংলায় হাজার হাজার সরস্বতী পুজো হয়, কোনো জায়গায় একটা সমস্যা হয়ে থাকতে পারে, কিন্তু এই বিজেপি এইসব বাজে কথা বলে কি করা যায়? ওদের আওয়াজ বড় দুর্বল, এতে কোনো ইম্প্যাক্ট হবে না। যে দল পুরোপুরি মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে, তালিবানাইজেশন করার সুযোগ করে দিচ্ছে, ব্লক ভোটের জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে, তাদের সাংসদরা এ ধরনের কথা বলবেন। আর গলার আওয়াজ কার কত জোর সময় বোঝা যায়। কেন স্কুলের বাইরে সরস্বতী পুজো করতে হবে? কেন স্কুলের সরস্বতী পুজো না হওয়ায় স্থানীয়দের বিক্ষোভ দেখাতে হবে? কেন কোলাপসিবল গেট বন্ধ করে সরস্বতী পুজো করতে হবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? আমি চাই কি শান্তভাবে সব কমিউনিটি যে আমাদের সরস্বতী পুজো হোক আর যে কোনো ফেস্টিভ্যাল হোক। জানি না আজকাল কেউ হয়তো বাংলার ইতিহাস মিল ভাঙতে চাইছে, জানি না তারা কে আছে, কিন্তু আমরা চাই মিল, শান্তি। যারা কোনো ধর্ম, যে কোনো ধর্ম ফেস্টিভ্যালকে আটকাতে চায় সেটা আমরা সাপোর্ট করি না, সেটা পুলিশ দেখবে। সেটা কিন্তু আমার মনে হয় বিজেপি একটু বাড়িয়ে করছে। আসলে গোটা বাংলার শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, রুচি এগুলোকে ধ্বংস করে দলীয় দখলদারি, তার রাজত্ব পশ্চিমবাংলায় চলছে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে টানাপোড়েনের আবহে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অধ্যক্ষ পঙ্কজ রায়। তার দাবি, তাকে পদত্যাগ করতে বলেছিলেন পরিচালন সমিতির সদস্য অরুণ চট্টোপাধ্যায়। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অরুণ চট্টোপাধ্যায়। এটি সর্বৈব মিথ্যা। পঙ্কজবাবু নিজেই একটি ভিআরএস নেওয়ার জন্য চিঠি দিয়েছিলেন মাস দুয়েক আগে, যে আমাকে ভিআরএস দেওয়া হোক। সেইটাই আমরা লাস্ট যে মিটিংটা আমাদের হয়েছে, সেই মিটিং আমরা অ্যাপ্রুভ করেছি। এছাড়া আর কোনো রকম ওনার উপর চাপ সৃষ্টির তো কোনো কারণ নেই, কারণ আমাদের চাপ সৃষ্টির করার কি উদ্দেশ্য? আমরা কলেজটি সুষ্ঠুভাবে চলুক, এইটাই আমরা চাই। গীতা শ্লোকে বলা হয়েছে, সত্যাৎ সজ্জায়তে জ্ঞানং, অর্থাৎ সত্য গুণে জ্ঞান লাভ হয়। এই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ, অর্থাৎ দোষী না। কিন্তু তিনি স্বচ্ছতা, নির্মলতার প্রতীক হলেও বঙ্গজীবনের রন্ধে রন্ধে এখন যে অস্বচ্ছতা বাসা বেঁধেছে, তার জেরে পুলিশ পাহারাতে সরস্বতী পুজো, এই ছবিও দেখতে হলো। বিজেন্দ্র সিংহ ও বাপন সাচ্চার রিপোর্ট, এবিপি আনন্দ।